হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আপনারা যারা আসন্ন এটিইও এক্সামে অংশগ্রহণ করবেন তাদের প্রস্তুতি আরও কয়েক গুণ ভালো করতে বিবিম্যাথ একাডেমি ফেসবুক পেজে এবং বিবিম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে এক্সাম প্রিপারেশনের জন্য কিছু ক্লাস আপলোড করা হবে, যেসব ক্লাস দেখলে আশা করি গণিতে ভালো করবেন। আর আজকের এই ক্লাসটি প্রথম ক্লাস, আর আজকের এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটিইও 2016 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এখানে বলেছে একটি সমকোণী ত্রিভুজের কথা বলেছে, তাই না? তো আমরা কি জানি সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তো আমি এখানে ধরে নিলাম এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের বি কোণটি হচ্ছে কি 90 ডিগ্রি। তারপর বলছে কি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি। আমরা এটাও জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য যে দুটি কোণ থাকে এই দুটি কোণ হয় সূক্ষ্মকোণ। আর এখানে বলেছে এই সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য হলো 6 ডিগ্রি। তাহলে এখানে কি এ কোণ সি কোণ কি সূক্ষ্মকোণ, আর এ কোণ এবং সি কোণ এ কোণ দ্বয়ের পার্থক্য হবে কত? 60 ডিগ্রি। তো আমি ধরে নিলাম এ কোণটি হলো এক্স ডিগ্রি এবং এই যে সি কোণটি হলো এক্স প্লাস এক্স ডিগ্রি প্লাস 6 ডিগ্রি। তাহলে এখানে দেখেন এই যে এ কোণ এবং সি কোণ এ দুটি কোণের পার্থক্য কত হচ্ছে? 6 ডিগ্রি হচ্ছে, যেটা প্রশ্নে বলা হয়েছে। এখন বলছে ক্ষুদ্রতম কোণের মান কত। তাহলে এখানে ক্ষুদ্রতম কোণ কোনটি? বি কোণটি হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে এ এবং সি এখানে দেখতে পাচ্ছি এ কোণটি সি কোণের থেকে ছোট। তার আগে একটা কথা বলে রাখি, আমরা সূক্ষ্মকোণ কাকে বলি? আমরা সূক্ষ্মকোণ বলতে কি বুঝি? সূক্ষ্মকোণ হলো সেসব কোণ যেসব কোণের মান কি 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট সকল কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে বি কোণের চেয়ে এ এবং সি কোণ দুটি কী হবে? ছোট হবে। তাহলে আবার এখানে আমরা ধরে নিয়েছি এ কোণের মান এক্স ডিগ্রি এবং সি কোণের মান এক্স ডিগ্রি প্লাস 6 ডিগ্রি। তার মানে এ কোণের চেয়ে সি কোণ কি বড়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ কোণের থেকে কি এ কোণের থেকে সি কোণ বড়। হ্যাঁ, সি কোণ বড়। আবার সি কোণের থেকে বি কোণ বড়। এখানে দেখেন এটা হচ্ছে আসলে লেস দেন চিহ্ন, ঠিক আছে, অর্থাৎ ছোট চিহ্ন। এটাও লেস দেন চিহ্ন, আর এটা হচ্ছে কোণ চিহ্ন, ঠিক আছে। তার মানে কি বি কোণের চেয়ে সি কোণ ছোট, আবার সি কোণের চেয়ে এ কোণ ছোট। তার মানে কি আমরা এ কোণের মান নির্ণয় করব, অর্থাৎ এক্স ডিগ্রি এর মান কত সেটা আমরা নির্ণয় করব। এটা হচ্ছে কি ক্ষুদ্রতম কোণ। আমরা আমরা বি কোণের মান জানি, এ কোণ সি কোণের মান জানি না, তাই না? কিন্তু আমরা এটা তো জানি যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা জানি, তাই না? যে কি এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এই যে 3টি কোণ, এই 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আসলে যে কোনো ত্রিভুজেরই 3 কোণের সমষ্টি আমরা কি জানি? 180 ডিগ্রি। এখানে এ কোণের মান দেওয়া রয়েছে কত? ধরেছি আমরা এক্স ডিগ্রি। বি কোণের মান জানি 90 ডিগ্রি, সি কোণের মান জানি কত? এক্স ডিগ্রি প্লাস 3 ডিগ্রি। এটা এখন আমরা এক্সের মান নির্ণয় করবো, তাই না? তাহলে এক্সকে আমরা বাম দিকে রাখবো, তাই না? তো এক্স এখানে কত? দুইটাই এক্স। আর 60 কত হয়? 96 ডিগ্রি 180 ডিগ্রি। এটাকে আমরা বাম পাশে নিয়ে যাই। বিয়োগ করলে আমরা কত পাই? 4 2 18 অর্থাৎ কি 84 ডিগ্রি, তাই না? 2 ডিগ্রি সমান
84 ডিগ্রি। যেহেতু আমরা এক্স ডিগ্রির মান নির্ণয় করবো, তাহলে আমরা এক্স ডিগ্রি রেখে দিই, টুকে আমরা ডান দিকে নিয়ে যাই। ডান দিকে নিয়ে গেলে কী হবে, বাম দিকে গুণ অবস্থা রয়েছে, ডান দিকে গেলে ভাগ হবে, তাহলে ভাগ করি। 84কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 42 ডিগ্রি, তাই না? অতএব এক্স ডিগ্রি সমান আমরা পাচ্ছি কত, 42 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণের মান আমরা কত পেলাম, 42 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। সবাই বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আরেকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি একটি দশমিক ভগ্নাংশের কি একটি রাশি দেওয়া রয়েছে, তাই না? কয়েকটি দশমিক ভগ্নাংশের একটি রাশি দেওয়া রয়েছে, বলছে এটার মান কত, এটা নির্ণয় করতে হবে। এটিও 2016 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। এই গাণিতিক সমস্যাটি কিন্তু খুবই সোজা একটি গাণিতিক সমস্যা। এখানে দেখেন, প্রথমে আপনারা যেটা লক্ষ্য করবেন যে এই যে এখানে যে দশমিক ভগ্নাংশগুলো রয়েছে, দশমিকের পর কয়টি ডিজিট রয়েছে সেটা দেখবেন, উপরে নিচে দুইটি লক্ষ্য করবেন। এখানে দেখেন এই যে 1 অর্থাৎ 1, হ্যাঁ, এখানে কি দশমিকের পরে এই যে প্রথমে যে দশমিক সংখ্যাটি রয়েছে, দশমিকের পরে কয়টি ডিজিট রয়েছে, একটি। আবার নিচে দেখেন, নিচেও দশমিকের পর কয়টি ডিজিট রয়েছে, একটি, তাই না? যেহেতু এখানে ভাগ করতে বলছে, তাহলে এই দশমিক উঠিয়ে দিব, এটারও দশমিক উঠিয়ে দিব। তারপরে দশমিক যে ভগ্নাংশটি রয়েছে সেটি দেখেন, দশমিক পর কয়টি রয়েছে, দুটি। নিচেও দেখেন দশমিক পর কয়টি রয়েছে, দুটি। তাহলে এই দশমিক উঠিয়ে দেব, এখানেও দশমিক উঠিয়ে দেব। তারপরটিতে দেখেন দশমিকের পর 3টি ডিজিট, এখানেও নিচেও দশমিকের পর কয়টি ডিজিট, 3টি ডিজিট, তাই না? তাহলে এখানেও দশমিক উঠিয়ে দিই, এখানেও দশমিক উঠিয়ে দিই। তাহলে একইভাবে আমরা কি পেলাম, দশমিকের পর একই সংখ্যক ডিজিট রয়েছে, তাহলে আমরা কি করতে পারবো, দশমিকগুলো উপরে নিচে দুই জায়গাতেই উঠিয়ে দিতে পারবো। ঠিক আছে, উঠিয়ে দিলাম। তো দশমিক উঠিয়ে দেওয়ার পর আমরা কি কাজ করব, এই যে দশমিক শূন্য ব্যতীত যে ডিজিটগুলো রয়েছে সেগুলো গুণ করব। 1 1 1 গুণ করলে কি হয়, অর্থাৎ 1 1 1 গুণ করলে একই হয়। আবার নিচে দেখেন, হ্যাঁ, এই যে 2, এখানে 2 বলেছি যে শূন্য ব্যতীত যে ডিজিটগুলো রয়েছে সেগুলো গুণ করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে উত্তর হচ্ছে কত, ঘ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখি। এখানে কি বলছে যে দুইটি কর্মিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47 হলে সংখ্যা দুটি হলো। এখানে দেখেন, এখানে কি প্রত্যেকটি কর্মিক সংখ্যা, তাই না? কর্মিক বলতে আমরা কি বুঝি, যেমন 1 2 3, অর্থাৎ সিরিয়ালি আমরা যে 1 2 3 যেগুলো জানি, একটার পর আরেকটি বসবে। 1 থেকে 3 হবে না, 1-এর পর 3 হবে না, বা 1-এর পর 4 হবে না, বা 3-এর পর 5 হবে না। ঠিক আছে, 3-এর পর কি হবে, 4 হবে, 4-এর পর কি 5 হবে। আমরা যে ডিজিটগুলো জানি, অর্থাৎ কর্মিক একটা যাদের পার্থক্যগুলো কি একই থাকবে। এখানে দেখেন 23-এর পর আমরা কি জানি, 24। 21-এর পর 22 জানি, ঠিক আছে, 22-এর পর 23 জানি, 24-এর পর 25 জানি, তাই না? তার মানে কি এগুলো প্রত্যেকটি কি কর্মিক পূর্ণ সংখ্যা। এখানে কি ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশ নেই, তার মানে কি সবগুলোই কি কর্মিক পূর্ণ সংখ্যা। বলছে কি এই যে দুইটি এখানে যে কর্মিক পূর্ণ সংখ্যাগুলো রয়েছে তাদের বর্গের অন্তর, অর্থাৎ আমি দুটি কর্মিক পূর্ণ সংখ্যা ধরে নিলাম, একটা হচ্ছে কি x আর একটা হচ্ছে x+1। তাহলে তাদের বর্গের অন্তর বলতে কি বোঝায়, x+1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। এই যে তাদের বর্গের, হ্যাঁ, তাদের দুটি কর্মী সংখ্যার বর্গের অন্তর, বর্গের অন্তর মানে কি বিয়োগ, অন্তর মানে বিয়োগ। ঠিক আছে, তাদের বর্গের অন্তর কত হবে, 47 হবে। এখন এগুলোকে যদি বর্গ করে বিয়োগ করলে 47 আসলে কি অ্যান্সার হয়ে যাবে। তবে আরেকটি শর্টকাট টেকনিক আমি বলি, এই যে একক স্থানীয় যে অঙ্কগুলো রয়েছে সেগুলো বর্গের অন্তর যদি এখানে যে অন্তরটি দেওয়া রয়েছে সেটা যদি মিলে যায় তাহলে কি আমরা ওই দুটি অ্যান্সার হিসেবে ধরে নিতে পারবো। যেমন এখানে কি 4-এর উপর স্কয়ার করলে কত হয় 16,
3-এর উপর স্কোয়ার করলে কত হয় 9, তার মানে কি 16 থেকে 9 বিয়োগ করলে কত হয় 7। এটা হতে পারে, এটি অ্যান্সার হতে পারে। দেখি তারপরেগুলো মিলে কিনা। যেমন এখানে কত রয়েছে 2 এর স্কোয়ার, এখানে কত রয়েছে একক স্থানীয় অঙ্কটি 1 এর স্কোয়ার, তার মানে কি 4 - 1 3 হচ্ছে, এখানে রয়েছে কত 7, এটা মিলে না, তার মানে এটা হতে পারে না। আবার এটা দেখেন, এখানে রয়েছে কত 3 এর স্কোয়ার, এখানে কি 2 এর স্কোয়ার, তার মানে এখানে 9, এখানে হচ্ছে 4, 5 হয়, 7 হয়নি, তার মানে এটাও হতে পারবে না। ঠিক আছে, আবার একইভাবে দেখেন এখানে কত রয়েছে 5 এর স্কোয়ার, এখানে কত 4 এর স্কোয়ার, তাহলে কি 25 - 16, এই দুটো বিয়োগ করলে কত হয় 16 আছে 15 9, তার মানে কি 7 হচ্ছে না। তাহলে আমরা এটাই বলতে পারি যে এটাই হবে অ্যান্সার। এটা হচ্ছে সোজা টেকনিক, ঠিক আছে, সম্পূর্ণটাই গুণ না করে, আসলে গুণ করতে গেলে তো অনেক সময় লাগবে। এটা যদি আসলে অরিজিনাল কথা বলছে কি এই দুটি, এই যে 24 স্কোয়ার মাইনাস 23 স্কোয়ার, এই দুটি যদি বিয়োগ করে যদি 47 হয়, তাহলে বলবো যে হ্যাঁ এই দুটি ঠিক। 24 এর স্কোয়ার আমরা কি জানি, এর বর্গ করলে 576 হয়, আর 23 এর স্কোয়ার করলে আমরা জানি 529। এখন এই দুটো যদি বিয়োগ করি, 9 আছে 16 নাগাল 7, হাতে গেলো 1, 3 আছে 7 নাগাল 4, এটাই হয় অ্যান্সার। ঠিক আছে, এভাবে করে আপনারা নির্ণয় করতে পারবেন। এটা আমি আসলে সহজে করার জন্য আমি বললাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, ভিডিও লং হয়ে যাচ্ছে, আবার দেখা হবে দ্বিতীয় অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।